নমস্কার, সকলকে স্বাগত জানাই। গতকাল একটা ভিডিও দিয়েছিলাম। আজকেও আরেকটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম। আজকের এই ভিডিওটি করার উদ্দেশ্য কিছুটা ডাটা, কিছু ইনফরমেশন আপনাদের কাছে আমি তুলে ধরবো। যাতে আপনারা আপনাদের যে পোর্টফোলিওটা আছে সেটা নিয়ে ভয় যেটুকু পাচ্ছেন সেটার যাতে একটু নিরসন করা যায়, অর্থাৎ একটু ভয় কমানো। কিছু যদি আমি আপনাদের সামনে ডাটাগুলো তুলে ধরি তাহলে অনেকটাই আপনাদের কাছে পরিষ্কার হবে বর্তমান পরিস্থিতি এবং স্টক মার্কেটে দীর্ঘ সময় ধরে টিকে থাকতে গেলে পরে এই ডাটাগুলো আমি মনে করি আপনাদের কাছে জানানোটা আমার প্রয়োজন। যারা আমার নিয়মিত শ্রোতা রয়েছেন তাদের জন্যই আমি এই ভিডিওটি করছি। বর্তমানে মার্কেটে আমরা কিন্তু যে সোমবার থেকেই কারেকশন কিন্তু একটা দেখেই চলছি। হঠাৎ করে এই যে যুদ্ধের কারণে এই ফল, অনেক নিউজ, অনেক ইউটিউব আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটে হিউজ কারেকশন হবে। এমনও শোনা যাচ্ছে যে নিফটি ১৫,০০০ এর দোরগোড়ায় গিয়ে হয়তো দাঁড়াবে। কোথাও আবার শোনা যাচ্ছে ২২,০০০ এ দাঁড়াবে। বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা আমরা কিন্তু বিভিন্নভাবে শুনছি এবং বিভিন্ন নিউজ চ্যানেলেও কিন্তু বা পত্র-পত্রিকায়ও লেখালেখি নেগেটিভলি মার্কেটকে নিয়ে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। সাধারণ যারা ইনভেস্টর তারা প্যানিকড হয়ে যান এবং প্যানিকড হয়ে গিয়ে ভুল সিদ্ধান্ত অনেক সময়ই নিয়ে ফেলেন। এবার ঠিক ভুলের ব্যাপারটা আপেক্ষিক। কারণ কি সবার সাইকোলজি এবং মার্কেটে অভিজ্ঞতা একই রকম থাকে না। সেজন্য অনেক সময় যারা নিউ ইনভেস্টর বা ২-৩ বছর ধরে যারা মার্কেটে রয়েছেন তাদের মধ্যে এই ভয়ভীতি এবং ভুল ডিসিশন ব্যাপারটা কিন্তু বেশি লক্ষণীয় হয়। আমরা বিগত দিনের যদি ইতিহাসগুলো ঘাঁটি, যখন মার্কেট বিভিন্ন নেগেটিভ নিউজের জন্যে কারেকশন দেখিয়েছে এবং ফল দেখিয়েছে। অ্যাকচুয়ালি কি হয়, নিউজ নেগেটিভলি যখন আসে, সেই নিউজটা ছোট হোক, বড় হোক, কোন সময় মার্কেটের কোন পজিশনে আসে তার উপর নির্ভর করে মার্কেটে কিন্তু কারেকশনটা আমরা দেখতে পারি। অর্থাৎ টাইমিং অফ নেগেটিভ নিউজ এটা খুব ভাইটাল বিষয়। আমরা গত ২ দিন বা ৩ দিনের ট্রেডিং সেশনে নিফটিতে আমরা যে ফলটা দেখলাম সেটা কিন্তু ৫% এর মতো ফল। এই নিউজটা, এই যুদ্ধের নিউজটা যদি যখন ২৬,০০০ এর উপরে নিফটি ট্রেড করছিল তখন যদি আসতো, হয়তো আপনি পরের দিন দেখতে পারতেন যে আপনার নিফটিতে একটা 10% এর কারেকশন দেখাতো। যেহেতু অলরেডি নিফটিতে একটা কারেকশন চলছিলই, কিছুটা অল টাইম হাই থেকে নিচের দিকেই ট্রেড করছিল, সেজন্য হয়তো কারেকশনটা কম দেখিয়েছে। তার মানে ওই কথাটাই আমি আবার বলছি যে টাইমিং অফ নিউজ। এই নিউজ কখন আসবে তার উপর ডিপেন্ড করে কিন্তু মার্কেটে কারেকশনটা দেখালো। এবার আজকের দিনে যদি দেখেন, দেখবেন একটা সময় কিন্তু নিফটি কিছুটা মেকআপ নিয়েছিল। মেকআপ নেওয়ার পরে আরেকটি হঠাৎ করে মার্কেটে নিউজ চলে আসে। সৌদিতে একটা অয়েল রিফাইনারিতে মিসাইল হানা হয় এবং সেখানে অনেক ক্ষয়ক্ষতি হয়, এরকম একটা নিউজ আসে। পরবর্তীতে দেখা যায় যে সেরকমভাবে কোনো ক্ষতি হয় না। সেইজন্য কিন্তু ওই নিউজটার জন্যে তখনও কিন্তু মার্কেট যেটুকু একটু রিকভার করেছিল, আবার কিন্তু মার্কেটে ফল দেখা গেল ১০০ পয়েন্টের মতো আবার নিচে নেমে গেল মার্কেটটা। এবার বর্তমানে আজকে এখন যদি গিফট নিফটির পজিশন দেখা যায়, গিফট নিফটি কিছুটা হলেও পজিটিভে ট্রেড করছে এবং বিভিন্ন যে গ্লোবাল ইন্ডেক্স গুলো আছে সেগুলোতে কিছুটা পজিটিভ এবং কিছুটা হালকা নেগেটিভ, মানে ফ্ল্যাট টু পজিটিভ রয়েছে। এবার যুদ্ধ কতদিন চলবে, কিভাবে এটা বন্ধ হবে সেটা সময়ই বলবে। কারণ কি কেউই ছাড়ছে না গ্লোবালি যুদ্ধ। যেরকম আমরা দেখেছি ইউক্রেন রাশিয়ার যুদ্ধ শুরু হলো, তারপরে কিন্তু কন্টিনিউ চলছে এবং তারপরেও কিন্তু মার্কেট কিন্তু নতুন ভাবে কিন্তু আবার হাই বানিয়েছে। সুতরাং এই জিনিসগুলো শর্ট টার্মে অনেকটা প্রভাব ফেলে, লং টার্মে সেরকম প্রভাব কিন্তু থাকে না। আমরা অতীতে যে বিভিন্ন যুদ্ধগুলো বা বিভিন্ন নেগেটিভ নিউজগুলো দেখেছি, সেখানে যে ফলগুলো হয়েছে সেই ডাটাগুলো যদি আপনাদের সামনে একটু তুলে ধরি তাহলে আরেকটু পরিষ্কার হয়ে যাবে। আমরা যদি পার্লামেন্টের অ্যাটাক ধরি ২০০১, যেখানে জঙ্গিরা পার্লামেন্টে অ্যাটাক করলো, সেখানে কিন্তু আমাদের শেয়ার মার্কেটে ২১% এর মতো একটা ফল দেখিয়েছিল। তারপরে রাশিয়া ইউক্রেনের যে যুদ্ধ যখন শুরু হয় তখনও কিন্তু 17.8% এর মতো ফল হয়। ২০১৯ যখন পুলওয়ামা হত্যাকাণ্ডের যে ঘটনাটা ঘটে সেখানেও ৩% এর মতো মার্কেট ফল হয়। ইসরায়েল গাজার ২০২৩ যে যুদ্ধ, যেটুকু যখন যুদ্ধটা হয় তখন কিন্তু 4% এর মতো মার্কেট ফল হয়। সৌদি আরেবিয়া আর এমএনবির মধ্যে যে একটা এক নিউজ আসে যুদ্ধের মতো পরিস্থিতি, একটা তাদের মধ্যে লড়াই, তখনও কিন্তু 8.9, সেখানে কিন্তু ভালো রকমের একটা 8.9, কিন্তু খবরটি সেরকমভাবে ছড়ায় না। অল্প হালকা খবরেই কিন্তু মার্কেটের এমন একটা পজিশন থেকে সেখানে মার্কেট কিন্তু একটা 8.9% এর মতো একটা কারেকশন দেখে দেয়। ইউএস আফগানের যখন যুদ্ধ শুরু হয়, ইউএস আফগানের ওই তালিবানের সাথে ২০০১ এ, যেটা ২০২১ পর্যন্ত কন্টিনিউ করলো, সেটার কিন্তু সময়ও কিন্তু যখন শুরু হয় 18.5% এর মতো কিন্তু মার্কেট ফল দেখায়। ইউএস ইরাকের যে যুদ্ধ হয় ২০১১, তখনও কিন্তু 12% এর মতো মার্কেট ফল হয়। সিরিয়ার যে যুদ্ধ হয় তখনও 9% এর মতো, এবং ইন্ডিয়া পাকিস্তান যে কয়েকদিন আগেই যুদ্ধ যেটুকু হলো, অপারেশন সিন্দুরের দ্বারা যেটা সমাধান কিছুটা হলেও হলো, তখনও কিন্তু 9% এর মতো মার্কেট ফল করেছিল। এরপরে এই যে চলতি ইরান ইসরায়েলের যুদ্ধে মোটামুটি 5 to 6% এর মতো কিন্তু এই উইকে আমরা এই পর্যন্ত ফল দেখেছি। এবার ইতিহাস হলো এত ফলের পরেও কিন্তু মার্কেট কিন্তু প্রত্যেকবার নতুন হাই করেছে। অন অ্যান এভারেজ দেখা যায় যে ৭ মাসের মধ্যেই মার্কেট রিকভার করে এবং অন অ্যান এভারেজ দেখা যায় যে বিভিন্ন ছোট বড় কারেকশনের মধ্যে মার্কেট প্রত্যেক বছর একটা এভারেজলি 14.8% এর মতো একটা কারেকশন দেখায়। এর মধ্যে বড় কারেকশন কিন্তু আমরা দেখেছি যে ২০০৮ এর দিকে
অনেকটা কিন্তু মার্কেট প্রায় 60% মতো ফল করেছিল। পরে কিন্তু সেই মার্কেটটা আবার রিকভার করে যায়। দেড় থেকে এই ২০ মাসের মধ্যেই আবার নতুন করে কিন্তু মার্কেট আবার হাই বানায়। ইতিহাস যা বলে মার্কেট যতবারই ফল করেছে, মার্কেট আবার ততবারই কিন্তু উঠে দাঁড়িয়েছে। সেটা সময়টা হলো একটা বিষয় থাকে। সেখানে কোনো সময় হয়তো একটু টাইমটা বেশি লেগেছে, কোনো সময় কিন্তু আবার আমরা দেখেছি মার্কেটে ভি শেপের রিকভারি। 2009 এ যখন মনমোহন সিং দ্বিতীয়বারের জন্য সরকার গঠন করে, তখন কিন্তু আমরা দেখেছি যে আমরা 20% এবং পরের দিন 17% এর মতো মার্কেটকে বাড়তেও দেখেছি। সুতরাং এই যে ইতিহাস, এগুলোকে যদি মাথায় রেখে আপনারা চলেন, তাহলে কিন্তু মার্কেট থেকে ভয় পাওয়ার কিছু নেই। শুধু খালি সময় এবং পেশেন্স নিয়ে মার্কেটে টিকে থাকাটাই হলো বিষয়। এবার যেটা বর্তমান পরিস্থিতি দাঁড়িয়েছে, ভারতবর্ষের যে ক্রুড অয়েল ইম্পোর্ট, যে বিভিন্ন দেশ থেকে যে ইম্পোর্ট গুলো করে, সেই ইম্পোর্টের বিভিন্ন দেশ থেকে আনার যেটা বিষয় থাকে, সেটার মধ্যে অন্যতম যেটা একটা রুট, মানে লজিস্টিক যে রুটটা রয়েছে, সেটা কিন্তু স্ট্রেট অফ হরমুজ দিয়ে কিন্তু অনেকটা অংশ তেল কিন্তু ভারতবর্ষে আসে। সেখান থেকে প্রায় ৬-৭টি দেশ থেকে এই রুটটাকে ব্যবহার করে ভারত কিন্তু তেল নিজেদের দেশে ক্রুড অয়েল নিয়ে আসে। এই আরাবিয়ান কান্ট্রিগুলো একটা সমস্যার মধ্যে পড়েছে। তারা তেল ওই স্ট্রেট অফ হরমুজ দিয়ে কিন্তু পাঠাতে পারছে না, যার জন্য কিন্তু ক্রুড অয়েলের প্রাইস বেড়ে যাচ্ছে। এবং ক্রুড অয়েলের প্রাইসের যদি হিস্ট্রি ঘাঁটি, দেখা যাবে যে ক্রুড অয়েলের প্রাইস লাস্ট 30 ইয়ার্সে বেড়েছে কিন্তু অল্প। আগে যেটা 40 টাকা ছিল, সেটা হয়তো এখন 70 টাকা। তার থেকে এই কয়েকদিনে একটু বেড়েছে, 7-8% বা 10% মতো একটা বৃদ্ধি আমরা দেখতে পেরেছি। এবার আমরা যদি ইতিহাস ঘাটেন, দেখবেন 2008 সালে 140 টাকায় কিন্তু ক্রুড অয়েল পৌঁছে গেছিল। সেখান থেকে কিন্তু পরবর্তীতে 70 টাকা এখন। সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ক্রুড অয়েলে প্রচুর রকমের ভোলাটিলিটি অতীতেও ছিল। এবার সেই ভোলাটিলিটিকে যদি তুলনা করি এখনকার ভোলাটিলিটির সাথে, সেটা কিন্তু অন্যরকম। আগে যেরকম ক্রুড অয়েলের প্রাইস অনেক বেড়ে যেত, সেটা হয়তো 95 টাকার ক্রুড অয়েল 125 টাকায় চলে যেত। প্রায় 30-40% ক্রুড অয়েলের প্রাইসে একটা ইম্প্যাক্ট দেখা যেত ইনক্রিজের। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এখন কিন্তু সেরকম হয় না। কারণ কি, আগে সাপ্লাই বন্ধ করে দিত আরবিয়ান কান্ট্রিগুলো, যে বেশি মুনাফার জন্য, দিয়ে পরবর্তীতে সেটা বেশি টাকায় ক্রুড অন্যান্য দেশের কাছে বিক্রি করত। কিন্তু এখন কিন্তু সেই ব্যাপারটা নেই। একটা নেগোসিয়েশন করে সেই জায়গায় সাপ্লাইটা কিন্তু কন্টিনিউ এই রেখে দেয় সৌদি আরবিয়ান কান্ট্রিগুলো, যার জন্য কিন্তু ক্রুডের মধ্যে ফ্লাকচুয়েশনটা কম দেখায়। এবং বিভিন্ন যে কান্ট্রিগুলো আছে, তারা কিন্তু রিজার্ভ রাখে। ভারতবর্ষের কাছেও কিন্তু এখনো পর্যন্ত প্রায় 50-60 দিনের মতো তেল কিন্তু রিজার্ভ রয়েছে। রিজার্ভ থাকার জন্য এই প্রাইসটা কিন্তু অতটা বাড়ে না, অল্প বিস্তর প্রভাব শর্ট টাইমের জন্য বেড়ে যায়। এবার এই স্ট্রেট অফ হরমুজ আমার মনে হচ্ছে যে বেশি দিন ভালো থাকবে না। কারণ কি, আরাবিয়ান কান্ট্রিগুলো এদের বিজনেসেও ক্ষতি হচ্ছে। এরাও কিন্তু একটা চিন্তার মধ্যে থাকবে এবং এরাও সবসময় চেষ্টা করবে এই রুটটাকে ক্লিয়ার করার, যাতে তাদের বিজনেসগুলো থাকে। কারণ কি, এই আরাবিয়ান কান্ট্রি যে 6-7টি কান্ট্রি আছে, তাদের কিন্তু মেইন বিজনেসই হলো তেল বিক্রি করা। এই বিজনেসটা তাদের যখন বন্ধ হয়ে যাবে, তারাও কিন্তু একটা প্রেশার ক্রিয়েট করবে যাতে এই রুটটাকে স্বাভাবিক রাখা যায়। এর মধ্যেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলে দিয়েছে যে তাদের যে রণতরী আছে প্রয়োজনে সেটা সিকিউরিটি প্রদান করে এই রুটটাকে চালু রাখার ব্যবস্থা সে করবে। এখন দেখার বিষয় ভবিষ্যতে কি হয় কয়েকদিনের মধ্যে। এবার ভারতবর্ষের যে ইম্পোর্টেড ডাটাগুলো যদি দেখি, বিভিন্ন কান্ট্রি থেকে কতটা কোথায় থেকে তেল ইম্পোর্ট করে, আমরা দেখি যে জানুয়ারিতে কিন্তু জানুয়ারি মাসে প্রচুর রাশিয়া থেকে তেল এসে 35-36% মোট ইম্পোর্টের তেল কিন্তু রাশিয়া থেকে ভারতবর্ষ আনতো। সেটা কিন্তু কমে গেছে। কমে গিয়ে সেটা এখন বর্তমানে 20% মতো কিন্তু রাশিয়া থেকে তেল ইম্পোর্ট ভারত করছে। সৌদি আরব থেকে 19.6% মতো, ইরাক থেকে 18-19% মতো, এবং ইউএই থেকে প্রায় 10-11% মতো, কুয়েত থেকে 5-7%, এবং নাইজেরিয়া থেকে 4.5% মতো, ইউনাইটেড স্টেট থেকে 3-4% মতো। এটা ফেব্রুয়ারি ডাটা, অ্যাপ্রক্সিমেট আমি একটা ডাটা অ্যাকাউন্ট করে আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করলাম একটা ছবির মাধ্যমে। এখান থেকে ধারণা পাবেন। এমনকি ভারত কিন্তু ইরান থেকেও কিছুটা তেল নিয়ে আসে, 2% মতো, খুব কম, সেটা নেগলিজেবল অ্যামাউন্ট, 1-2% মতো। ইরান থেকে মেনলি পাইপলাইনের মাধ্যমে তেল নেয় কিন্তু পাকিস্তান। এই অন্যান্য কান্ট্রি যারা এই অ্যারাবিয়ান কান্ট্রি থেকে তেল নেয়, সবাই কিন্তু ওই স্ট্রেট অফ হরমুজটাকে ব্যবহার করে। তার মানে এই বিশ্বব্যাপী একটা সমস্যা। আবার ইরান এর মধ্যেই আবার ঘোষণা করেছে যে রাশিয়া এবং চায়নার যদি কোনো শিপ ওদিক দিয়ে যায়, তারা কোনো রকমের বাধা দেবে না। কিন্তু নানান রকম সমস্যায় জর্জরিত পৃথিবীর বিভিন্ন দেশ, এবং এটা নিয়ে ডোনাল্ড ট্রাম্পও চিন্তিত। এবং তার ঘোষণা মতে যদি প্রোটেকশন দেয় এবং অ্যারাবিয়ান কান্ট্রিগুলো যদি প্রেশার ক্রিয়েট করে, তাহলে স্ট্রেট অফ হরমুজ যদি খুলে দেওয়া যায়, তাহলে হয়তো আগামীতে তেলের প্রাইসেও একটা কিন্তু কারেকশন আমরা দেখবো। ক্রুড অয়েলের দাম কমলে পরে মোটামুটি একটা স্বাভাবিক অবস্থায় চলে আসবে। এখন এগুলো সময় দেওয়া ছাড়া আর কিছুই না, সবই আশা করা যে এগুলো হলে ভালো। তবে ইতিহাস ঘাটলে যেটা আমরা দেখলাম যে সময়ের সাথে সাথে সবকিছুই কারেক্টেড হয়ে আবার মার্কেট নতুন হাই কিন্তু করে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের ইনভেস্টরদের একটু ধৈর্য ধরে থাকা মার্কেটের সাথে, এবং ওভার কনফিডেন্ট হয়ে আবার কিছু না করাও ভালো। মানে আমি বলতে চাচ্ছি, ডোন্ট বি ওভার কনফিডেন্ট। আবার এই ভয় পেয়ে বা প্যানিকড হয়ে চট করেই আপনার লং টার্ম জার্নির জন্য যে ইনভেস্টমেন্টগুলো করেছেন, সেগুলো তো বিক্রি করে বেরিয়ে লস ভোগ করার কোনো মানে হয় না। কারণ কি, ক্যাশ লস করলে পরে আপনার কিন্তু আলটিমেটলি আপনার যা ক্যাপিটাল, সেটা কিন্তু আপনার নেগেটিভে চলে যাবে। সুতরাং ক্যাপিটাল হারাবেন না, একটু ধৈর্য ধরে মার্কেটে থাকাই আশা করি শ্রেয় হবে। ইতিহাস সাক্ষী রয়েছে, এবং ইতিহাসের উপর বেস করে আগামী দিনে আপনাদেরকে ভাবতে হবে। এবং আশা রাখি আপনারা আমার কথাগুলো বুঝেছেন এবং সেখান থেকে একটু হলেও কনফিডেন্স হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে, একটু লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। যারা নতুন আছেন আমার চ্যানেলে, তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।